শুভ সকাল। আর শুভ সকালে আপনারা দেখছেন শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আর শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল মানে নতুন সৃষ্টি। আর সেই সৃষ্টির সৃজনী পথ ধরে আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পঞ্চম সেমিস্টার বাংলা মেজরের একটি অন্যতম টপিকস তোমাদের ডিএস-8 এর ইউনিট 2। ডিএস-8 এর ইউনিট 2 তোমাদের যে পাঠ্য এবং পরীক্ষার জন্য ভীষণ উপযোগী যে আলোচনাটি, আজকে সেই আলোচনাটাই আমরা করব। আর সেই আলোচনার অগ্রভাগে তোমাদেরকে প্রথমে জানিয়ে দিই বিপ্রদাস পিপ্লাই। এই বিপ্রদাস পিপ্লাইয়ের মনসামঙ্গল কাব্যের প্রথম থেকে পঞ্চম পালা পর্যন্ত তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। আর প্রথম থেকে পঞ্চম পর্ব পর্যন্ত যে পালাটা আছে সেই পালার বিষয়বস্তু কী এবং সেখানে কিভাবে লৌকিকের সঙ্গে পৌরাণিক একটা মেলবন্ধন হয়েছে সেটাই আমরা আলোচনা করে দেবো। এখান থেকে তোমাদের প্রশ্ন যেটা আসে, আমরা আলোচনা প্রথমেই বলে দিই যে বিপ্রদাস পিপ্লাইয়ের মনসা বিজয় বা মনসা মঙ্গল কাব্যের প্রথম থেকে পঞ্চম পালা পর্যন্ত কাব্যের বিষয়বস্তু আলোচনা করো। কিংবা তোমাদের এখান থেকে প্রশ্ন আসে বিপ্রদাস পিপ্লাইয়ের প্রথম থেকে পঞ্চম পালা পর্যন্ত এই পালাগুলির মধ্যে কিভাবে সামাজিক এবং পৌরাণিক আখ্যান সমন্বিত হয়েছে আলোচনা করব। এই দুটি প্রশ্নকে সামনে রেখে আমরা আজকের ক্লাসে আমাদের শিশু কবিতা পাঠকেন্দ্রে আজকে সরাসরি যারা আমার সম্মুখে বসে আছে তাদের জন্য এবং যারা আমার দূরে আছে তাদের জন্য আলোচনা করে দিচ্ছি। তবে শিশুকবিতাblog.com এখানে আমাদের নোটটি দেওয়া আছে, অত্যাধুনিকভাবে তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারো, কিংবা আমরা ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। তো আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে পঞ্চদশ শতকের শেষ ভাগে বিপ্রদাস পিপ্লাই এই মনসা বিজয় বা মনসামঙ্গল কাব্যটি রচনা করেন। আর সেই রচনার আমাদের পাঠ্যসূচি প্রথম থেকে পঞ্চম পালা পর্যন্ত। এই প্রথম থেকে পঞ্চম পালা পর্যন্ত কি কি বিষয় আছে সেটাই আমরা এখানে তুলে ধরব। আর সেই সাথে তুলে ধরব দেবী মনসাকে কিভাবে পৌরাণিক দেবী হিসাবে তিনি প্রতিষ্ঠিত করেছেন, আর সেই প্রতিষ্ঠিত প্রয়াসটি কীরূপ সেটাই আমাদের আলোচনা। এই প্রথম থেকে পঞ্চম পালা পর্যন্ত যে প্রথম পালায় তিনি যেটা করেছেন সেটি হলো আমাদের সৃষ্টিতত্ত্ব ও দেবখণ্ড। এখানে এই মনসামঙ্গল কাব্যের প্রথম পালায় যে সৃষ্টিতত্ত্ব ও দেবখণ্ড বর্ণিত হয়েছে, সেখানে আমরা সেই কাব্যের শুরুতেই আমরা দেখি যে জগৎ সৃষ্টির রহস্য সেখানে বর্ণিত হয়েছে। মনসা পরে আসব, আগে জগৎ সৃষ্টি কিভাবে হয়েছে তার যে তীব্র রহস্য, সেই রহস্যটি প্রথম পালায় বর্ণিত হয়েছে। তারপরে শিব ও পার্বতীর অর্থাৎ গৌরী অর্থাৎ দুর্গার বিবাহ এবং তাদের গার্হস্থ্য জীবনের কাহিনী গুরুত্ব পেয়েছে। তাহলে প্রথম পালায় কি বর্ণিত হয়েছে যে এই জগৎ সৃষ্টির রহস্য বর্ণিত হয়েছে, সেই সাথে শিব দুর্গার যে বিবাহ এবং তাদের গার্হস্থ্য জীবনের যে কাহিনী সেটি এই প্রথম পালায় বর্ণিত হয়েছে। দ্বিতীয় পালায় তাহলে কি বর্ণিত হয়েছে? দ্বিতীয় পালায় বর্ণিত হয়েছে মনসার জন্ম। এই মনসার জন্ম আমরা লৌকিক কাহিনী অনুযায়ী বা পৌরাণিক কাহিনী অনুযায়ী আমরা জানি, কিন্তু বিপ্রদাস পিপ্লাই, কবি বিপ্রদাস পিপ্লাইয়ের যে মনসা বিজয় বা মনসা মঙ্গলে যে মনসার জন্ম কাহিনী তিনি তুলে ধরেছেন সেটি হল এইরূপ। মনসামঙ্গল কাহিনী কাব্যের কাহিনী অনুসারে আমরা জানি যে শিবের বীর্য পদ্মপত্রে পতিত হলে, শিবের বীর্য পদ্মপত্রে পতিত হলে সেখান থেকে এক সুন্দরী রমণী জন্মগ্রহণ করেন। আর সেই সুন্দরী রমণীর নাম হলো পদ্মা বা মনসা। আসলে এই পদ্মা বা মনসা ছিলেন শিবের মানস কন্যা। এই মানস কন্যা কিভাবে পরবর্তীকালে তাদের সংসারে অর্থাৎ শিবের সংসারে একটা অশান্তির বাতাবরণ নিয়ে আসে, সেটাও কিন্তু তিনি বর্ণিত করেছেন কবি বিপ্রদাস পিপ্লাই। তাহলে প্রথম পালা হলো আমাদের সৃষ্টিতত্ত্ব এবং জগৎ সৃষ্টির কারণ, কিভাবে জগৎ সৃষ্টি হয়েছে। দ্বিতীয় হলো মনসার জন্ম।
তৃতীয় পালায় বর্ণিত হয়েছে শিব এবং মনসার সাক্ষাৎ। আশ্চর্যভাবে দেখুন কীভাবে সাক্ষাৎ হচ্ছে। শিবের বীর্য থেকে আমাদের মনসার জন্ম আমরা কাহিনী জানলাম, এবং পরবর্তীতে আমরা জানব যে শিবের সাথে সেই মনসার কিভাবে প্রথম সাক্ষাৎ হলো। আর সেই সাক্ষাৎ আলোচনা করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে এই মুহূর্তে আছো, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। যদি তোমার এই আলোচনাটা যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। আমরা জানি যে কালিদহে ভ্রমণকালে শিবের সাথে মনসার প্রথম সাক্ষাৎ হয়। কালিদহে ভ্রমণকালে শিবের সাথে মনসার প্রথম সাক্ষাৎ হল। আর সেখানে মনসা দেবী মনসা তার নিজের পরিচয় শিবের সামনে তিনি তুলে ধরলেন। আর সেই পরিচয় তুলে ধরার পরে শিব সরাসরি সেই মনসাকে নিয়ে তিনি সোজা কৈলাসে চলে গেলেন। আর কৈলাসে যাওয়ার পরে যা হওয়ার কথা আপনারা তো জানেন যে দুর্গার সাথে মনসার একটা বিবাদ শুরু হলো সতীন হিসাবে। আর এখানে আমরা আশ্চর্যভাবে লক্ষ্য করলাম যে দেবী দুর্গা অর্থাৎ চণ্ডী মনসাকে প্রবলভাবে ঘৃণা বর্ষণ করতে থাকে। আর সেটাই স্বাভাবিক, কারণ আমরা আজ জানি, আর যাই হোক না কেন, সনাতন হিন্দু ধর্ম অনুসারে কোনো বিবাহিত নারী তার স্বামীকে অন্যের সাথে দেখতে চায় না। আর এখানে দেবী চণ্ডী সেই ভুলটাই করলেন যে মনসাকে যখন কৈলাসে নিয়ে আসার পরে তিনি ভাবলেন এই মনসা তার সতীন, আর সতীন ভেবে তিনি তার ওপরে প্রবল ঘৃণা বর্ষণ করতে শুরু করলেন। পরবর্তী চতুর্থ পালায় আমরা কি দেখছি? চতুর্থ পালায় আমরা দেখছি যে চণ্ডীর নিগ্রহ এবং মনসার বিষ দৃষ্টি। আমরা এর আগে তৃতীয় পালায় আমরা আলোচনা করেছি যে দেবী চণ্ডী মনসাকে তীব্রভাবে ঘৃণা বর্ষণ করতে থাকে। এখানে চতুর্থ পালায় আমরা দেখছি ঈর্ষান্বিত চণ্ডী দেবী মনসাকে তার সতীন ভেবে প্রবলভাবে তাকে প্রহার করলেন। কারণ মনসাকে সঙ্গে করে নিয়ে এসেছে আমাদের শিব, নিয়ে আসার পর সে এটাই তার আপন ঘর বলে ভেবে নিয়েছে, আর সেটাই স্বাভাবিক। আর স্বাভাবিক হওয়ার কারণে যে ঘৃণা দেবী চণ্ডীর মনে জেগেছিল, সেই ঘৃণা বলে তাকে এত প্রবলভাবে প্রহার করতে থাকেন। প্রহার এমন পর্যায়ে চলে যায় যে দেবী মনসা অসুস্থ হয়ে পড়লেন। এটা স্বাভাবিক, হিন্দু সনাতন ধর্মের ঘরে এই চিত্রই আমরা দেখতে পাই। কিন্তু ঘটনা হলো এ পর্যন্ত যা ছিল ঠিক ছিল, অবশেষে আমরা দেখছি এই যে মনসা ইনি কিন্তু ভীষণ রাগী, প্রবল রাগী একজন নারী। আর তার যে কুদৃষ্টি, সেই কুদৃষ্টি কিন্তু দেবী চণ্ডীর উপর পড়ল। আর দেবী চণ্ডীর উপরে পড়ার পরে দেবী চণ্ডী অর্থাৎ দুর্গা নিস্তেজ হয়ে পড়লেন। কিন্তু সবার অলক্ষ্যে আছে শিব, তিনি তো নিরুপায়। কারণ মনসাকে তিনি ঘরে নিয়ে এসেছেন, আবার এদিকে তার স্ত্রী হলো আমাদের দেবী চণ্ডী, কি করবেন? অবশেষে আমরা দেখলাম যে এই শিবের অনুরোধে মনসা তাকে আবার সুস্থ করে তুলেন, অর্থাৎ আগের পর্বে তাকে নিয়ে আসলো, আগে যেমন ছিল। পঞ্চম পালা, এই পঞ্চম পালায় আমরা দেখছি মনসার নির্বাসন। সেই মনসার নির্বাসনে আমরা কি দেখব? তাহলে মনসার জন্ম হলো, মনসাকে মহাদেব তার ঘরে নিয়ে আসলো, নিয়ে সে অন্তর্কলহ তাদের পরিবারে শুরু হলো। তাহলে এখন নিরুপায় শিব, তার তো কোনো উপায় নেই, সব কিছু তাকে এই কণ্ঠে ধারণ করতে হবে, হজম করতে হবে। আর সেটা হজম করলো, কিন্তু দেখলো
যে তার স্ত্রী যখন তার সাথে একটু বিরূপ আচরণ করছে, নিরুপায় হয়ে সে এই মনসাকে নির্বাসন দেওয়ার কাজে হাত দিলেন। আর সেই জায়গায় আমরা দেখলাম পারিবারিক শান্তি রক্ষার্থে শিব একদম নিরুপায় হয়ে সোজা বনে তাকে ত্যাগ করে আসলেন। স্বাভাবিক, কিছু উপায় নেই তো, করার নেই তো। সবার আগে আমাদের সংসারে শান্তি বজায় রাখতে হবে। আর শান্তি বজায় রাখতে গেলে একজন পুরুষকে যেটা করতে হয়, আমাদের শিব সেটাই কিন্তু সেদিন করেছিলেন। মনসাকে বিষণ্ণ মনে সেই সিজিনি পর্বতে তাকে চলে যেতে হলো। এবার সেখানে নিজের আধিপত্য বিস্তারের একটা পরিকল্পনা গ্রহণ করলেন আমাদের মনসা। অর্থাৎ মনসা যেখানে যাবে, আমরা পুরাণ কাহিনীতে দেখেছি যে দেবদেবীরা নিজের পুজো আদায় করতে, নিজের আধিপত্য স্থাপন করতে যা যা করণীয় সবকিছু কিন্তু করেছিলেন। একমাত্র আমরা চণ্ডীমঙ্গল কাব্যে দেখেছি একমাত্র দেবী চণ্ডী তিনি নিজের পুজো মর্তে প্রচলন করার জন্য কারোর প্রতি জোর জবরদস্তি করেননি। কিন্তু মনসা কিন্তু এদিক থেকে কিন্তু ১ নম্বর। কারণ তিনি ছলে বলে তিনি এই মর্তধামে তিনি পুজো আদায় করার একটা কৌশল অবলম্বন করেছিলেন। সেই কারণেই আমাদের যত দেবদেবী আছে তার থেকে ভিন্ন ১ নম্বরে আছে আমাদের এই মনসা। তা সেই সিজিনি পর্বতে গিয়ে তিনি পরিকল্পনা করলেন নিজের আধিপত্য কিভাবে তিনি বিস্তার করবেন। এবং সেখানে আমরা দেখছি নেতা ধূপানি এই সময় তার পাশে এসে দাঁড়ালো। কার পাশে? মনসার পাশে। বলা যেতে পারে এই নেতা ধূপানি সেদিন থেকে এই মনসার ১ নম্বর, পয়লা নম্বর পরামর্শদাতা হিসাবে তার সঙ্গে রয়ে গেলেন। অর্থাৎ এখানে আমরা দেখলাম প্রথম থেকে পঞ্চম পালা পর্যন্ত মনসার জন্ম কাহিনী এবং তার ইতিবৃত্ত আমরা দেখলাম। আর এই ইতিবৃত্ত আমাদের পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ৫ম সেমিস্টারের বাংলা মেজরের প্রথম থেকে ৫ম সেমিস্টারের যে পঞ্চম পালা পর্যন্ত সেটাই আমাদের পাঠ্যটা, সেটা আমরা আলোচনা করে দিলাম। এইবার আমরা আলোচনা করব দ্বিতীয় যে প্রশ্নটা আমরা আলোচনা শুরুতে বলেছিলাম ভূমিকায়, সেই প্রশ্নটা হলো এরূপ যে এই যে বিপ্রদাস পিপ্লাই প্রথম থেকে পঞ্চম পালা পর্যন্ত যে মনসামঙ্গলের কাব্য তিনি রচনা করেছিলেন, সেই কাব্য রচনার মধ্যে রয়েছে একটা সামাজিক, একটা পৌরাণিক অধ্যায়ের মেলবন্ধন। কিভাবে সেটা মেলবন্ধন হয়েছে তোমরা যদি পূর্বের আলোচনাটা যদি শুনে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। সেখানেও কিন্তু আমরা 5টি পালার মধ্যে কিন্তু সামাজিকতা যেমন আছে তেমনি পৌরাণিকতাও কিন্তু আছে। এই সামাজিকতা এবং পৌরাণিকতা সমন্বয়ে তিনি এই 5টি পালা মনসামঙ্গল কাব্যে তিনি গুরুত্ব করেছেন। আর সেখানে আমরা প্রথমে দেখছি একটা পৌরাণিক কাঠামো। কেমন সে পৌরাণিক কাঠামো? আমরা জানি কবি বিপ্রদাস পিপ্লাই সংস্কৃত কাব্যে, সংস্কৃত ভাষায় ভীষণ দক্ষ পণ্ডিত ছিলেন, থাকাটাই স্বাভাবিক। তাই তার কাব্যের মধ্যে আমরা একদিকে পাই মহাভারতের ছোঁয়া, অপরদিকে পাই ভাগবত পুরাণের ছোঁয়া স্পর্শ। এই ভাগবত পুরাণ এবং মহাভারতের সমন্বয়ে তার কাব্যটি হয়ে উঠেছে পৌরাণিক একটা কাব্য, যেখানে সৃষ্টিতত্ত্ব এবং শিবের মাহাত্ম্য প্রবলভাবে গুরুত্ব পেয়েছে। আর গুরুত্ব পাওয়ার ফলে সেখানে মনসাকে নিয়ে তিনি কেবলমাত্র লৌকিক দেবদেবী হিসাবে তিনি গড়ে তোলেননি। এই মনসাকে বিপ্রদাস পিপ্লাই মহাদেবের দুইতা হিসাবে কিন্তু উচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন। এটা গেল একটা পৌরাণিক কাঠামো। আর সেখানে লৌকিক সমাজচিত্র কি আছে, যেটা আমরা বলছিলাম সামাজিক কাঠামো। সামাজিক কাঠামো আমরা দেখতে পাই বাঙালির ঘর, বিশেষ করে মধ্যবিত্ত ঘরে সারা জীবন লেগে থাকে একটা অভাব, অনটন, দারিদ্রতা। আমাদের শিবের ঘরে কিন্তু সেই অভাব, অনটন, দারিদ্রতা কিন্তু তাদের চিরসঙ্গী ছিল। কিন্তু নজরুলের কাব্য যে একটা কবিতা আছে দারিদ্র কবিতা, সেখানে কিন্তু আমরা পড়েছিলাম যে
হে মোর দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে জানিয়েছ খ্রিস্টের সম্মান। অর্থাৎ দারিদ্রতা কিন্তু খ্রিস্টের সম্মান কিন্তু এনে দিতে পারে। কাজী নজরুল ইসলাম কিন্তু সে কথা বলেছিলেন। আর এখানে আমরা লৌকিক অংশে অর্থাৎ সামাজিক অংশে কিন্তু সেই দারিদ্রতা কিন্তু ছিল আমাদের শিবের নিত্য সঙ্গী। এখানে শিব দারিদ্রপীড়িত এক বৃদ্ধ, আর চণ্ডী ও মনসার বিবাদ হল বাংলার সাধারণ ঘরে একটা স্বাভাবিক বিদ্বেষ, যেখানে যে বিদ্বেষের মধ্যে আছে সতীন, সতীনের বিদ্বেষ বা কোন্দল। তাহলে একদিকে দারিদ্রতা, অপরদিকে কোন্দল। আমরা চণ্ডীমঙ্গল কাব্যে যেটা আমরা দেখেছিলাম, কালকেতু যখন বনের মধ্যে কোনো শিকার না পেল, তখন যাকে ধরে বাড়িতে নিয়ে এসেছিল, নিয়ে আসার পরে সেটি হয়ে গেল কিন্তু একটা সুন্দরী রমণী। আর সেই রমণীকে নিয়ে তাদের পরিবারে কিন্তু বিবাদ সৃষ্টি হলো। এখানেও কিন্তু আমাদের মহাদেব কৈলাসে সেই মনসাকে নিয়ে আসার পরে, কালীদহ থেকে একে নিয়ে আসার পরে কিন্তু তাদের সংসারেও কিন্তু সেই কোন্দল শুরু হলো, যে কোন্দল একটা সামাজিক চিরাচরিত বিষয় আমাদের বাংলার ঘরে। এই সঙ্গে তিনি আর একটা চরিত্র, বিপ্রদাস পিপলাই, প্রথম থেকে পঞ্চম পালা পর্যন্ত কিন্তু আর একটা চরিত্র সৃষ্টি করেছিলেন, সেটা হলো নেতা ধোপানি। আর এই নেতা ধোপানি কে আমরা পূর্বেই বলেছি যে দেবী মনসার একজন অতি কাছের মানুষ এবং তার পরামর্শদাতা। এই চরিত্রটি বিপ্রদাস পিপলাই লৌকিক তান্ত্রিক বিশ্বাসের সাথে তিনি গড়ে তুলেছেন। আর সেখানে এই নেতা ধোপানি হল স্বর্গের অপ্সরা, যার মধ্যে আছে একটা লৌকিক সংস্কৃতি চেহারা। তাহলে নেতা ধোপানি একদিকে আমাদের দেবী মনসার পরামর্শদাতা, অপরদিকে তিনি হল স্বর্গের অপ্সরা, যার মধ্যে আছে আমাদের লৌকিক সংস্কৃতির স্পর্শ বা অবিচ্ছেদ্য অংশ। এটাই ছিল তোমাদের কবি বিপ্রদাস পিপলাইয়ের মনসামঙ্গল কাব্যের প্রথম থেকে পঞ্চম পালা পর্যন্ত যা বর্ণিত হয়েছে সেটি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরলাম। আর শেষ করবে যে অংশটি বলে, বিপ্রদাস পিপলাই তার মনসামঙ্গল অর্থাৎ মনসা বিজয় কাব্যের প্রথম থেকে পঞ্চম পালা পর্যন্ত দেখালেন মনসা কেবল প্রতিহিংসা পরায়ণ দেবী নয়, মনসা কেবল প্রতিহিংসা পরায়ণ দেবী নন, তিনি পিতৃ স্নেহে কাঙাল এবং এক কন্যা। অর্থাৎ তিনি একদিকে যেমন তিনি প্রতিহিংসা পরায়ণ নয়, তেমনি পিতৃ স্নেহে কাঙাল এক কন্যা এই মনসা। আর সেখানে এই বিপ্রদাস পিপলাইয়ের যে বর্ণনা শৈলী এবং তার যে রচনা কৌশল এবং তৎসম শব্দের যে আধিক্য ব্যবহার তিনি করেছেন এই মনসামঙ্গল কাব্যে, যার ফলে তার এই মনসামঙ্গল কাব্যটি একটা সাহিত্য গুণ পেয়েছে, যা বাংলা সাহিত্যে বিশেষ করে মঙ্গল কাব্যের সাহিত্যে একটা ভিন্ন স্বাদ এনে দেয়। এটাই ছিল তোমাদের বিপ্রদাস পিপলাইয়ের মনসামঙ্গল কাব্যের প্রথম থেকে পঞ্চম পালা পর্যন্ত যে কাহিনী তিনি বর্ণনা করেছেন, সেই কাহিনী আমরা শেষের কবিতা পাঠকেন্দ্রের মধ্যে দিয়ে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে তুলে ধরলাম। আশা করি আগামী পরীক্ষার জন্য তোমাদের এই আলোচনাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর গুরুত্বপূর্ণ যদি হয়ে ওঠে অবশ্যই তোমরা আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দেবে। আর এর বেশি কিছু জানতে হলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে তোমার নাম এবং কলেজের নাম জানিয়ে। তো আজ আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে এখানে রাখলাম। আগামী কোনো একটা সময় নিশ্চয়ই তোমার সাথে আমাদের আবার দেখা হবে। নমস্কার।